সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা হারানোর কথা বললেন, এটা কিন্তু আমরা যেমন নেপালে দেখেছি, তেমনি শ্রীলঙ্কায় দেখেছিলাম, তেমনি বাংলাদেশে দেখেছি। পুরো রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে বসে থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতীক যেগুলো, সেগুলোকে ধ্বংস করা, এই প্রবণতা। অবশ্যই এটা রাজনীতির দিকটা, কিন্তু এর জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার, তার মানে মানুষ যখন পার্লামেন্টে সংসদীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত রাষ্ট্রতন্ত্রের মধ্য দিয়ে তার মত প্রকাশ হচ্ছে বলে দেখছে না, কাগজে কলমে একটা গণতন্ত্র রয়েছে, ভোটের ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও দেখছে যে তার কথা, কণ্ঠস্বর কোথাও পৌঁছচ্ছে না, তখন এই সোশ্যাল মিডিয়া যেটা ব্যবহার করে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, যুবরাজ এবং সুভাষিস কথা বলছেন আমার সঙ্গে, সেই সোশ্যাল মিডিয়া বহু মানুষের কাছে, বহু মানুষকে খুব সহজে পৌঁছে দিচ্ছে। এবং তার জন্য এই যে সংযোগটা, যে নেটওয়ার্কিংটা হচ্ছে, আমি সেইটার দিকে একটু গুরুত্ব দেব। দেবরাজ বলুক, তারপর আমিও দু চারটে কথা হয়তো আপনাদের বলবো। এই নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিং এর ক্ষমতা, ক্রমশ একটা থেকে একটা ছড়িয়ে যাওয়া, পাওয়ার অফ কম্পাউন্ডিং। ওই বলে না যে কম্পাউন্ড ইন্টারেস্টের মজাটাই আলাদা, সেরকম এই কম্পাউন্ডিং এর মজাটাই আলাদা। একজন চারজনকে বলছেন, চারজন আবার যখন চারজনকে বলছে তখন 16 জনের কাছে পৌঁছে যাচ্ছে, 16 জন আবার যখন চারজনকে বলছে তখন 64 জনের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে যেটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলে, এইভাবে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে দ্রুত এক একটা বার্তা। এবং তার সঙ্গে সুভাষিস যেটা বললেন, বার্তা পৌঁছচ্ছে কার কাছে? এমন একটা মনের কাছে, যা এমন একটা মানুষের কাছে যার জীবনে হতাশা, যৌবন, ভালো জীবনের প্রত্যাশা এবং আধুনিক মিডিয়ার কল্যাণে ভালো জীবনের ছবি চোখের সামনে রয়েছে। নেপোকিডস, যার সুবাদে এই যে নেপালের এই গণ অভ্যুত্থানই বলবো আমি, সেটা হলো। হোটেলগুলো কেন জ্বালানো হচ্ছে? এই হোটেলগুলো হচ্ছে নেপালের রুলিং ক্লাস, যারা প্রধানমন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, তাদের বা তাদের আত্মীয় পরিজনদের। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে আজকে চাইছি। আমি দেবরাজকে তার কথা বলতে বলছি, তারপর আমি সুভাষিসের কাছে আবার ফিরে আসবো। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই জায়গাটা, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং অপব্যবহার, অমোঘ ব্যবহার, তার ক্ষমতা, পাওয়ার। প্রথমে এটা নিয়ে যদি কথা বলা যায়, দেবরাজ প্লিজ। হ্যাঁ, মানে আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বেশ ভালোই করেন। আজকালকার দিনে কে আর করে না। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা একদম মানে নো সোশ্যাল মিডিয়া পলিসি ফলো করে। কিন্তু আমি সবকটা করি না, কিন্তু মোটামুটি আছি আর কি, এবং আছি অনেক দিন আছি। সেই অর্কুট বলে একটা এককালে ফেসবুকেরও আগে একটা এরকম সিস্টেম ছিল, সেটা থেকে শুরু, প্রচুর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। অনেক ভালো দিক আছে, ভালো দিকটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু যেটা তার ফলে, এই সোশ্যাল মিডিয়ায় কিছু সময় কাটানোর ফলে আমি যেটা দেখেছি সেটা একটু শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে হঠাৎ করে আমরা দেখছি যে একটা বিস্ফোরণ হচ্ছে। আমার ধারণা, এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার ধারণা এর পিছনে একটা দীর্ঘদিনের প্রক্রিয়া থাকে, এবং প্রক্রিয়াটার প্রথম ধাপ হচ্ছে যে অবশ্যই মানুষ তো ডিসস্যাটিসফাইড জেনারেলি, বিশেষ করে ইয়াংস জেনারেশন তো ডিসস্যাটিসফাইড, সে তো নতুন কিছু না। কিন্তু এবার প্রথম ধাপটা হচ্ছে, আমি যেটা বিশেষ করে আমাদের দেশে ইতিহাসের ক্ষেত্রে ফলো করি, যেহেতু আমি ইতিহাসের ছাত্র অরিজিনালি, সেটা হচ্ছে এক্সপার্টের প্রতি একটা সন্দেহ তৈরি করা। আমি বলবো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ধরুন আপনি ভালো জার্নালিস্ট কিংবা ভালো অধ্যাপক, প্রফেসর, হিস্টোরিয়ান, বইটই লিখেছেন, আমি একটা সিরিজ অফ মেসেজ দিতে থাকবো, যেটা থেকে আপনার মনে একটা ধারণা তৈরি হবে যে না, এই সব এক্সপার্টরা বড় বড় চাকরি করছে, এরা তো সত্যি কথাটা আসলে বলছে না। এইটা হচ্ছে প্রথম, আমি বলবো, জমি তৈরি করা। তারপরে আমি আপনাকে একটা সিরিজ অফ মেসেজ দিতে থাকবো, যেটা কিছুটা সত্যি কিছুটা মিথ্যে। যে অমুক রাজার কথা তো কোনো ওই জেএনইউ এর হিস্টোরিয়ান বলেনি, টাইপের একটা কথা, কথাটা সত্যি। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা টেক্সট বইয়ে কতজন রাজার কথা বলা হবে? সেইভাবে তো আমি আলোচনায়
করতে গেলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু আমি বারবার কতগুলো মেসেজ ফেসবুকে আছে, হোয়াটসঅ্যাপে আছে, নানান জায়গায় আছে, নিশ্চয়ই ইনস্টাগ্রামেও আছে, যে এই রকম একটা মেসেজ দিতে চাই। এই সব হিস্টোরিয়ানরা এই সব কথাগুলো বলেনি। অর্থাৎ এইবার আমি অথরিটি বা এই যে সমস্ত অধ্যাপক, এক্সপার্ট, সবার প্রতি একটা সন্দেহ তৈরি করে দিলাম। সন্দেহ তৈরি করে এবার একটা পার্টিকুলার মোমেন্টে আমি কিছু মেসেজ ছাড়তে শুরু করলাম, যেটা ওই যাকে বলে, আপনি যেটা বলছিলেন, খুব ফাস্ট ছড়িয়ে যাবে, ভাইরাল, আজকালকার যে কথাটা, ভাইরাল হয়ে যাবে। এবং ভাইরাল হয়ে গেলে এই সমস্ত রকম অথরিটিকেই যারা অবিশ্বাস করে তারা রাস্তায় নামছে, তারা একটা বিস্ফোরণ ঘটাচ্ছে, ভাঙচুর করছে, এসেনশিয়ালি একটা মানে তাণ্ডব নৃত্য করছে বলা যেতে পারে। হ্যাঁ, এবং তার ফলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমি বলছি না যে এটা শুরু থেকে এরকম ভাবে প্ল্যান্ড থাকে, কিন্তু তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে দিনের থিওরিস্টরা যেটাকে বলতো কাউন্টার রেভলিউশন। হ্যাঁ, এবার কাউন্টার রেভলিউশন মানে এই সুযোগে যারা দক্ষিণপন্থী এবং যারা সংগঠিত তারা একটা সময়ের পরে এইসব তরুণীদের হটিয়ে দিয়ে নিজেরা জায়গা করে নেবে, কারণ তারা আসলে সংগঠিত। তারা একটা সুযোগ খুঁজছিল কবে দুর্গের দ্বারটা ভাঙবে বলা যেতে পারে। হ্যাঁ, তো এইরকম একটা মেথোডোলজি আছে এবং এটা প্রত্যেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। একটা মেথোডোলজি ফলো করছে। আমরা কিন্তু ব্যাক স্টোরিটা দেখতে পাই না, আমরা হঠাৎ করে দেখি দুম করে একটা কিছু হলো, কিন্তু এই দুম করে হওয়ার আগে একটা লম্বা প্রক্রিয়া থাকে। এবং আমাদের দেশে যেটা হয়েছে, এরকম দুম করে কিছু হয়নি, কিন্তু আস্তে আস্তে মাইন্ড চেঞ্জিং খেলাটা হয়েছে। মানে ইডিওলজি, একটা বিশেষ ইডিওলজি মানুষের মাথায় আস্তে আস্তে ঢোকানোর খেলাটা, যেটাকে আমরা বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সূত্রে কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এবং সেটা আমাদের দেশে এখনো পার্লামেন্টারি ডেমোক্রেসির এগেনস্টে যায়নি, সেটা ভালো কথা অ্যাটলিস্ট। কিন্তু অন্য অনেক জায়গাতেই, বিশেষ করে ছোট দেশে যেখানে করাপশন হাই, সত্যি একটা এলিট আছে এবং রিচ পুয়ার গ্যাপটা খুব হাই, সেখানে এই বিস্ফোরণটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমার সন্দেহ এটার পিছনে পরিকল্পনা আছে এবং দীর্ঘদিনের একটা কাজ চলে, যেটা গোপনে চলে।